ওয়েলকাম টু হার্ড পিচ। আজকে আমাদের সাথে আছেন রাজ্য বিজেপির ভারতীয় জনতা পার্টির রাজ্য প্রেসিডেন্ট শ্রী দিলীপ ঘোষ। সবাই আমরা যখন ঘরে আছি, উনিও ঘরে আছেন এবং আমরা ওনার থেকে জেনে নেব এই করোনার যে তাণ্ডব চলছে সারা পশ্চিমবাংলায় এবং সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য বিজেপি পশ্চিমবাংলায় কি কি কাজ করছে। দিলীপবাবু নমস্কার, ধন্যবাদ আমাদের হার্ড পিচে আসার জন্য। আমি প্রথম যেটা জেনে নেব যে রাজ্য বিজেপি এখনও অবধি কী কী পদক্ষেপ নিয়েছে, লোকেদেরকে সচেতনতার বিষয় বলুন, লোকেদের পাশে দাঁড়ানোর বলুন, সেই বিষয়ে রাজ্য বিজেপি কী কী পদক্ষেপ নিয়েছে। দেখুন, প্রথম কথা, মাননীয় প্রধানমন্ত্রী নিজে দুবার তিনবার টিভিতে এসে ভিডিও কনফারেন্স করে লোককে বলেছেন ঘটনাটা। সেটাকে আমরা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বলেছি, আমি নিজেও প্রেস কনফারেন্স করে বলেছি সাধারণ মানুষকে সচেতন করার জন্য যে এই যে ভাইরাস, একে আটকাবার অন্য কোনো রাস্তা নাই। একটাই রাস্তা হচ্ছে পরস্পর থেকে দূরে থাকা, কারণ মানুষ থেকে মানুষে এটা ছড়িয়ে যাচ্ছে। আর আমরা এখনও প্রধানমন্ত্রী যেটা বলেছেন, চিন্তাভাবনা করে বলেছেন, অনেক দিন দেখে বলেছেন, সেজন্য তার কথা পুরোপুরি মানার জন্য আমাদের কর্মীদের বলেছি যে আপনারা বেরোবেন না, নিজের জীবনও মূল্যবান, আর আপনার থেকে অন্যরা সংক্রমিত হলে সে মূল্যবান জীবনও ক্ষতি হবে, সেটা বেরোবেন না। রাজনীতি করার জন্য আমাদের কাছে সারা বছর আছে, এটা নিয়ে রাজনীতি করার দরকার নেই। কিন্তু পশ্চিমবাংলার যারা রাজনীতি করেন তারা জল থেকে আগুন থেকে বিয়ে মৃত্যু সব নিয়ে রাজনীতি করেন, সেটাই করছেন। তাই দেখে আমাদের অনেকে উত্তেজিত হয়েছেন, দাদা আমাদের বেরোনো উচিত, ওরাই করছে তাই করছে। আমরা মানুষের লাভ ভালো করতে গিয়ে মানুষের ক্ষতি করার অধিকার আমাদের নাই। কিন্তু এখানে তো মাননীয় মুখ্যমন্ত্রী তো নিজে আমরা দেখতে পাচ্ছি নেবেছেন, পথে পথে নেবে উনি বাজারে যাচ্ছেন। তো সেখানে কি আপনার মনে হয় না যে রাজ্য বিজেপি এই দিকে এক পা পিছিয়ে আছে? না, দেখুন, আপনি কি সারা ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রীকে দেখেছেন রাস্তায় নামতে? তাহলে কি ওখানকার লোক মরে গেছে নাকি? না, ওখানকার লোক সুবিধা পাচ্ছে না। দেখে আসুন গিয়ে যোগীকে, উনি তো নিচে, ওনার তো এখানকার ডবল পপুলেশান, তার 5 গুণ বড় রাজ্য, ওখানে তো ছড়িয়ে পড়েনি। উনি তো অনেক ভালো আইন শৃঙ্খলা যেভাবে রক্ষা করেছেন, কাউকে জমা হতে দেননি, মন্দির মসজিদে জমা হতে মানা করেছেন, কেউ যাচ্ছে না। এবং যারা আইন ভাঙছে কড়াকড়ি ব্যবস্থা নিয়েছেন এবং প্রত্যেকটি মানুষের প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। আমাদের মুখ্যমন্ত্রী তার পার্টির লোককে বিশ্বাস করে না, তার অ্যাডমিনিস্ট্রেশন লোককে বিশ্বাস করেন না, সাধারণ মানুষকেও বিশ্বাস করেন না। উনি নিজের হাতে সব করতে চান। এটা কি সম্ভব নাকি একটা মানুষ সব করতে পারে? বাকি এখানে 9 কোটি লোকের কোনো গুরুত্ব নেই। সেই জন্য এখানকার অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগানো উচিত, ক্লাবকে বা যে কোঅপারেটিভ আছে বা বিভিন্ন ধরনের এনজিও আছে, সবাই কাজ করতে চায়, সবাই এগিয়ে আসে। সেই অ্যাসোসিয়েশন ক্রীড়ার বা দুর্গাপূজা প্যান্ডেলের যারা লোকেরা সবাই করতে চাইছেন, করছেনও। আমাদের কর্মীরাও ব্যক্তিগত স্তরে অনেক জায়গায় সাধারণ গরিব মানুষকে খাবার দাবার পৌঁছে দিচ্ছেন বাড়ি বাড়িতে, এটা করছেন। আমরা ঢাকঢোল পেটাই না, কারণ এখন সেবা করার সময় চোখ মুখ বন্ধ করে সবাই যদি সব জিনিস নিয়ে রাজনীতি করে আর প্রচার করে, তাহলে আসল উদ্দেশ্যটাই হয়ে যায়। বাংলায় সবে শুরু হয়েছে, আমি বলছি খুব ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবাংলায় হবে, কারণ আমাদের এখানে জনসংখ্যা বেশি, ঘনত্ব বেশি, আর পশ্চিমবাংলার বাইরে থেকে কয়েক হাজার মানুষ যারা কাজ করেন তারা এখানে এসেছেন, আর সেই জায়গা থেকে এসেছেন যেখানে সবচেয়ে বেশি ইফেক্ট হয়েছে, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, এবং অলরেডি তার পরিণাম দেখতে আরম্ভ করেছি। সেটা যদি সত্যি হচ্ছে গ্রামের লোকগুলো একজন দুজনের ইফেক্টেড থাকে, পুরো গ্রাম ইফেক্টেড হয়ে যাবে, কারণ ওখানে কড়াকড়ি নেই, খোলাখুলি সব কিছু না বলে মেলামেশা করছেন। আপনারা দেখছেন এত শিক্ষিত মানুষরা যেটা করছেন, তো ওরা তো সাধারণ লেবার, শিক্ষা দীক্ষা কম, চেতনাও কম, তারা তো খুব সহজে ছড়িয়ে দিতে পারবেন। সেইটার জন্য আমাদের প্রস্তুত থাকা উচিত। আর আমরা মুখে যা বলবো তার কোনো গুরুত্ব নেই, যেটা করবো ওটার গুরুত্ব আছে, সেটা গুরুত্ব দেওয়া উচিত। কীভাবে ব্যবহার করা উচিত সেটা করা উচিত। মুখ্যমন্ত্রী বেরোচ্ছেন, বেরোতেই হবে নাকি এই পরিস্থিতিতে? তার সঙ্গে একাধিক লোক বেরোচ্ছেন, তাকে দেখার জন্য 50-100 জন জমা হয়ে যাচ্ছেন। আমরা তো ছবি দেখলাম, গায়ে গায়ে ঠেসে লোকে সেই বাঁদর খেলা দেখছে, ওখানে কি হচ্ছে আমি জানি না। ফটো তোলার জন্য করার দরকার আছে কি বাড়িতে বসার দরকার আছে? যারা যারা কষ্ট পাচ্ছেন তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া। আমি এটাও দেখলাম অন্ধ্রপ্রদেশে, বিহারেতে যারা দোকানদার তারা নিজেরাই সব সামনে লাইন কেটে রেখে দিয়েছেন কে কোথায় দাঁড়াবে। মুখ্যমন্ত্রী নেমে ওই চুকিতকিত খেলছেন না ওখানে। এটা আমার মনে হয় সিরিয়াসলি দেখা উচিত। এই দেখে বাকিরও নামতে আরম্ভ করেছেন, নিশ্চয়ই করতে হবে। আমরাও করছি, শুরু করেছি, কাল থেকে আরও ব্যাপকভাবে করব। এটাই করব, 1-2 জন লোক বেরোবেন, যারা যারা গরিব আছেন, যাদের প্রয়োজন আছে তাদের বাড়িতে চাল ডাল আমরা পৌঁছে দেবো, ব্যাস এইটুকুই। বাকি তারা তাদের মতো থাকবেন, তারা যেন বাইরে না আসেন সেই জন্য এটা করতে হবে। তো আপনি কি মনে করেন, আচ্ছা এই যে সেবা যে বলছেন, এই সেবা মানে হচ্ছে একটা, যেমন সেবা হচ্ছে কায়িকভাবে সেবা করা, আর একটা সেবা হচ্ছে আর্থিকভাবে সেবা করা। চিফ মিনিস্টার রিলিফ ফান্ড হয়েছে, প্রাইম মিনিস্টার কেয়ার ফান্ড আছে,
তা সেখানে বিজেপি সাংসদরা কি কোনোভাবে আর্থিক সাহায্যটা করছে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারকে? আমাদের প্রায় 10-12 জন সাংসদ এখানকার ডিএমদেরকে তাদের ফান্ড থেকে কেউ 50 লাখ কেউ 1 কোটি টাকা অলরেডি দিয়ে দিয়েছিলেন। গতকাল থেকে এসেছে প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডে টাকা দেওয়ার জন্য বলেছেন 1 কোটি টাকা। আমি কালকেই চিঠি লিখে 1 কোটি টাকা আমার ফান্ড থেকে দিতে বলে দিয়েছি। যেখান থেকে টাকা আসে এখানে কেন্দ্র সরকারের টাকা প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডে চলে যাবে, এবং 1 লাখ টাকা আমি আমার নিজস্ব টাকা উপার্জন থেকে আমি যে বেতন পাই এমপি হিসাবে 1 লাখ টাকা লিখে দিয়ে দিয়েছি, যাতে সেটা রিলিফ ফান্ডে যায়। সরকারি টাকা সরকারকে দেওয়ার মধ্যে কোনো তার মধ্যে দান ধান কিছু নেই, খালি ডিপার্টমেন্ট চেঞ্জ হচ্ছে, কিন্তু নিজস্ব উপার্জন থেকে টাকা দেওয়ার জন্য বলা হয়েছে আমি 1 লাখ টাকা লিখে দিয়ে দিয়েছি। সেরকম অন্যান্য এমপিরা এমএলএ সবাই দেবেন আমাদের এখানে। একটা সমস্যার কথা আমি বলি, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ বলছেন আপনি, ফিজিক্যাল সেবা এখন করতে যাওয়াটা বিপজ্জনক দুজনের পক্ষে। তাহলে এই যে এত কোটি কোটি মানুষ ঘরবন্দি হয়ে আছেন কষ্ট করে, সেটা তো বিফল হয়ে যাবে। এত দেশের মানুষ পরিশ্রম করছেন, কষ্ট করছেন, ছোট বাচ্চা থেকে বৃদ্ধ বয়স্ক সবাই বাড়িতে বন্দী হয়ে আছেন, কেন? তাদের 200, 500, 1000, 2000 লোক বা 2 একজন পাবলিসিটি নেওয়ার জন্য এই পুরো পরিশ্রমটাকে কষ্ট করাকে বিফল করে দেবেন, এটা সমর্থন করা যায় না। যেটা করার দরকার অ্যাডমিনিস্ট্রেটিভ, যেটা বললাম, আজকে যেমন ডাক্তাররা, নার্সরা, চিকিৎসা যারা চিকিৎসা অধিকারী বা অন্যান্য ডিপার্টমেন্ট লোকেরা কাজ করছেন, সেরকম পুলিশ, সিভিক পুলিশ বা আরও কর্মচারীরা, তাদেরকে কেন কাজে লাগানো হবে না? তারা 1-2 গ্রামে গিয়ে আশাকর্মী, তারা জানেন গ্রামের কে কোথায় আছে, তার আর্থিক পরিস্থিতি কী, শারীরিক পরিস্থিতি কী, বয়স্ক কোথায় আছেন, বাচ্চা কোথায় আছেন, তাদের দায়িত্ব দেওয়া হোক, তারা খুঁজে বার করুন, সেখানে রেশন পৌঁছে দেওয়া হোক ভ্যানে করে নিয়ে গিয়ে। সেটা না করে, এবং আরও একটা সমস্যা বলছি, রেশন কার্ডের সমস্যা আছে। রেশন ফ্রি দিচ্ছে কেন্দ্র সরকার, রেশনটা পাবে কী করে? এখানে সবার কাছে ডিজিটাল রেশন কার্ড নাই। আমি গত 2-3 বছর ধরে খোঁজ নিচ্ছি, এখানকার সরকারের নেগলিজেন্সির জন্য যেমন আধার কার্ড নিয়ে বিরোধিতা করা হয়েছে, আধার কার্ড লোকে পায়নি এখন সবাই, ভোটার কার্ডের সমস্যা যেমন হয়, ঠিক সেরকম ডিজিটাল রেশন কার্ড পাননি বহু মানুষ, তারা রেশন পাচ্ছেন না। তারা যাতে এই ডিজিটাল আর এমনি সাধারণ কার্ডের জন্য আটকে না যান, এটা দেখার দরকার আছে। এই সমস্যাগুলো তারা কার কাছে যাবেন, যেন কেউ যেন বঞ্চিত না হয়, এটা অ্যাডমিনিস্ট্রেশন দেখার দরকার আছে। নিজেদের গিয়ে হাত লাগিয়ে করার দরকার নেই। একজন মানুষ কতজনের করবে? 1 ট্রাক মাল বিতরণ করলে কোটি কোটি লোক বেঁচে যাবে। উনি কলকাতায় খেলি করছেন, পুরুলিয়া থেকে কুচবিহার, সাধারণ মানুষ, গরিব মানুষ, লেবার যারা কাজ বন্ধ, তারা কি খাবে? তাদের কাছে যেতে দেখছি না কাউকে আমরা, কারণ ওখানে মিডিয়া নেই নাকি? মিডিয়া কলকাতায় আছে, তাই এখানেই নাটক করতে হবে। আমার মনে হয় এগুলো ভাবার দরকার আছে। এখন সিরিয়াসলি প্রচার, পাবলিসিটি, রাজনীতি করার অনেক সুযোগ আছে। মানুষ কেউ বোঝে না এরকম ভাবার কোনো কারণ নেই, মানুষ সব বোঝে। সেজন্য বাস্তবে দাঁড়িয়ে কাজ করা উচিত। আমাদের পশ্চিমবাংলার প্রচুর লোক, বিশেষ করে মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং ধরুন বাংলাদেশের বর্ডার লাইন সুন্দরবন, এরকম জায়গার থেকে প্রচুর লোক কিন্তু লেবার হিসেবে মহারাষ্ট্র, যা আজকে আমরা দেখতে পাচ্ছি, মহারাষ্ট্র, কেউ কেরল, কেউ উত্তরপ্রদেশ, এরকম যায় এবং লেবারের কাজ করে। তারা এখন ফিরে আসতে চাইছে। যেমন খুব সাম্প্রতিককালেই আমরা দেখেছি, কয়েকদিন আগেই এরকম ঘটনা ঘটেছে যে তাদেরকে বাসে করে আবার তাদের এতে ফিরিয়ে দেওয়া হলো, বাড়িতে ফিরিয়ে দেওয়া হলো, কলকাতা থেকেই বাসটা ছাড়েন। তা সেই জায়গায় দাঁড়িয়ে এটা তো ঘটনা যে মানে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাইরের লোকেরা তাদের ঘরে ফিরিয়ে যেতে পারছে, সেখানে আপনার কি বলার আছে? দেখুন, দুটো বিষয়। এক হচ্ছে বিভিন্ন রাজ্যেতে পশ্চিমবাংলার মানুষ পেটের দায়ে যায়। মমতা ব্যানার্জি বলেন এক, যে চাকরি দিয়েছে, কিন্তু আমরা এখন বুঝতে পারছি কত হাজার নয় লাখ লাখ লোক পশ্চিমবাংলার বাইরে ছিলেন, কিছু ফিরেছেন, আটকে আছেন। এবং সারাদিন ফোন আসছে আমার কাছে, শয়ে ফোন আসছে। যেখানে এমপি আছেন আমাদের, তাদের কাছে ফোন আসছে, বাকি পশ্চিমবাংলা থেকে ফোন আসছে। এবং সারাদিন বসে আমরা এখন কদিন ধরে ওটাই করছি, তাদের ফোন নম্বর নেওয়া, তাদেরকে ওখানকার সরকারের সঙ্গে সম্পর্ক করে দেওয়া, ওখানকার এমপি এমএলএর সঙ্গে যোগাযোগ করে দেওয়া, ওখানকার হেল্পলাইন দেওয়া। কারণ অনেক সাধারণ লেবার শহরের বাইরে থাকেন, তাদের কাছে এগুলো থাকে না, ওখানকার ভাষা বুঝতে পারেন না, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালার সমস্যা আছে, সেজন্য তাদেরকে যোগাযোগ করে দেওয়া। অলরেডি ওখানকার স্থানীয় পার্টির লোকেরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, খাবার পৌঁছে দিচ্ছেন, কারণ ওখান থেকে আনা যাবে না, আনার দরকারও নেই। প্রধানমন্ত্রী বলেছেন যে যেখানে আছেন ওখানেই থাকুন, তাহলে কিন্তু বিপদ আছে। কিন্তু আমি যেটা দেখলাম, অরবিন্দ কেজরিওয়াল যেটা করলেন রাজনীতি করতে গিয়ে, ঠিক এখানকার মতো রাজনীতি, যেহেতু কেন্দ্র বলেছে বিরোধিতা করতে হবে, লাখ লাখ লোককে রাস্তায় নামিয়ে দিলেন, পাঠিয়ে দেবেন। কেন? ওই কয়েক লাখ লোকের লাইবিলিটি ঝেড়ে ফেলে দিচ্ছেন, তাই কে খাওয়াবে, কে রাখবে? আরে ওরা আপনার ওখানে গিয়ে সেবা দিচ্ছে সারা বছর, তার দায়িত্ব নেবেন না কদিনের জন্য? থাকা ঘর ব্যবস্থা করবেন না? তার কেন ঘরের বাইরে এলো? আপনি দেখেছেন যেভাবে মেলা লেগে দাঁড়িয়ে আছে, যে 10টা-20টা লোকের ওখানে অসুখ থাকে, তাহলে সব মানুষ ছড়িয়ে যাবে, এই সারা ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছে, কী হবে তাহলে? পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। আর এখানে আসার পরেও
তাদেরকে মন্ত্রী মশাই বাসে করে পাঠিয়ে দিলেন গ্রামে। ভালো কথা। প্রথম কথা, এখানে আসার জন্য মানা করা, ওখানে থাকার ব্যবস্থা করে, ওখানে সরকারের সঙ্গে কথা বলে, যেমন মাননীয় মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন, আরও ব্যাপক হারে বলে ডিটেলস পাঠানো যে ওখানেই রাখুন। এবার একই বাসে উঠছে সব লোক, কার মধ্যে অসুখ আছে ভাইরাস জানা নেই, সে ইফেক্টেড হবে। এবার ইফেক্টেড হয়ে একটা গ্রামে চলে গেল পুরুলিয়ায়, ওখানে সে অসুস্থ হলো, সেখানে কোনো হসপিটাল আছে, ডাক্তার আছে, তাকে কোয়ারেন্টাইন করার কোনো ব্যবস্থাই নেই, তাকে চিকিৎসা করার কোনো ব্যবস্থা নেই, তাকে বাঁচাতে হলে আবার কলকাতায় আনতে হবে, গাড়ি নেই কোথাও, কলকাতায় বহু লোক আটকে আছে, বাড়ি যেতে পারছে না। আর যদি অসুস্থ হয়ে যায় এবং গ্রামে গেলেই সে লোকটি সব জায়গায় ঘুরে বেড়াবে, গল্প করবে, চা খাবে, তাস খেলবে, আর সব মানুষকে ইফেক্টেড করবে, খুব বড় বিপদ হবে। সেজন্য দায়িত্ব থেকে বাঁচার জন্য করা ঠিক নয়। এখানে কলকাতায় বহু হোটেল রেস্টুরেন্ট অনেকে ছেড়ে দিচ্ছে, সেখানে এদেরকে 7 দিন 10 দিন আটকে রাখা উচিত, খাওয়া দাওয়া দেওয়া উচিত, তাহলে এরাও সুস্থ থাকবে, গ্রামের লোক মানুষও সুস্থ থাকবে। আমার মনে হয় যা করা হচ্ছে অবৈজ্ঞানিকভাবে করা হচ্ছে। তার মানে কি কোথাও কোথাও একটা দায়িত্বহীনতার মানে একটা ব্যাপার আসছে কি? দায়িত্বহীনতার চেয়ে বেশি প্রচার পাওয়ার একটা মানসিকতা এসে গেছে, আমি এই করছি, আমি ওই করছি, আমার ছবি আসবে, আমাকে লোকে দেখবে। এখন দেখানোর সময় নেই। আমি তো বলছি আপনাকে কেউ না দেখুক, তাহলে সবার ভালো, বাড়িতে চুপ করে থাকুন, কিচ্ছু করার দরকার নেই। ফোন করে বলুন যে এত লোক এসছে, বাসের ড্রাইভার যে তাকে নিয়ে এক জায়গায় রেখে দেবে স্কুলে, সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করুন, তাহলে ওই কয়েকটা লোকের মধ্যে অসুখটা সীমাবদ্ধ থাকবে। নাহলে একটা বাসেতে 10টা গ্রামের লোক গেল, 10টা গ্রামের লোক অসুস্থ হয়ে যাবে। আমাদের পশ্চিমবাংলায় আমরা দেখছি যে অনেক জায়গায় এখনও সেইভাবে সতর্কতাটা মানছে না বা আইনটা মানছে না। যেমন আমরা খুব রিসেন্টলি সাম্প্রতিককালে আমরা গেছিলাম রাজাবাজার, খিদিরপুর, বা সবথেকে বড় ব্যাপার আমাদের এই বিধাননগর বিধানসভা কেন্দ্রে দক্ষিণদারি, সেখানে লোকেরা আমরা দেখেছি ক্যামেরাবন্দি হয়েছে, লোকেরা ঘুরে বেড়াচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা রাস্তায় দাঁড়িয়ে গল্প করছে, খেলা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয়, এটা কি ঠিক হচ্ছে, না সেখানে প্রশাসনকে আরও বেশি সতর্ক হতে হবে, মাননীয় বিধায়ককে আরও সতর্ক? দেখুন, দুটো জিনিস আছে। এক তো সতর্কতা, কিছু জিনিস বললে হয় না, মানুষ বুঝতে যান, বোঝাতে হয়। আপনি দেখেছেন নামাজ পড়া হচ্ছে, কারো ধর্মবিশ্বাস নিয়ে আমাদের কিছু বলার নেই, কিন্তু আজকে এই ধরনের একটা বিশেষ পরিস্থিতি হয়েছে যে মানুষের কাছে মানুষ গেলে সংক্রমণ হচ্ছে। অনেক মুসলিম দেশে, ইরাকের মতো দেশে কত ভয়ঙ্কর ঘটনা ঘটছে, ইরানে যেখানে এখনও ঠান্ডা আছে যথেষ্ট, ওখানে ছড়াচ্ছে। তো আমরা কেন রিস্ক নেব? কিছুদিন চুপ করে তো থাকি, এখনই সবাইকে ভক্তি দেখাতে হবে, তাতে নিজেরাও বিপন্ন হবেন, দেশ বিপন্ন হবে, তখন হাতের বাইরে চলে যাবে। সেই জন্য কিছু লোক বুঝতে যায় না। আজকে আমরা কর্ণাটকে দেখেছি, আন্ধ্র দেখেছি, উত্তরপ্রদেশে কড়াকড়িভাবে বন্ধ করা হয়, যেন এসব চলবে না, পুলিশ পেটাচ্ছে। কিছু লোক বুঝতে চান না, ইচ্ছা করে নেগলিজেন্সি করেন বা বিরোধিতা করেন। আমরা দেখেছি এখানে পালস পোলিও প্রচারে বাধা দেওয়া হচ্ছে, ওইসব বস্তিতে পোলিও খাওয়াতে দেওয়া হয়নি, বিকলাঙ্গ ছেলেপুলে হচ্ছে, নাহলে তো কবেই বন্ধ হয়ে যেত। ঠিক এটাকেও সেইভাবে অনেকে নিচ্ছেন, কেউ আবার নিজের ভগবানের দেখাচ্ছেন। খুব ভালো কথা, ভগবানের বিশ্বাস রাখুন, কিন্তু সাবধান থাকুন, দুটোই দরকার আছে। তা নাহলে আপনি হয়তো ঠিক থাকবেন, বাকি তা আপনার জন্য ক্ষতিগ্রস্ত হবে, পরিবার সমাজ ক্ষতিগ্রস্ত, এটা তো মানা যায় না। সেজন্য সরকারের কড়াকড়ি করা উচিত, এবং বাড়ির বাইরে কেউ না বেরোক, বাজার হাটের সমানে চলেছে। আমিও ভিডিও দেখছি বাড়িতে বসে, পুলিশ ওখানে যাচ্ছে না, পুলিশ গেছে, পুলিশকে ধমকানো হচ্ছে, মারা হচ্ছে, কেন বাধা দিচ্ছ? এটা কিছুতেই মানা যায় না, কারণ এটা কারো ব্যক্তিগত ব্যাপার নয়, পুরো দেশের সমাজের ব্যাপার। সেজন্য দরকার হলে জোর করে আটকানোর দরকার আছে। আপনার মত, আপনার কি মনে হয়, ধরুন সারা ভারতবর্ষে 1050-এর ওপর এখন আক্রান্ত হয়েছে, তার মধ্যে 29 জন মানে এই পৃথিবীতে আর নেই। পশ্চিমবাংলায় 19 জন মতন আক্রান্ত হয়েছেন, একজন মারা গেছে। কি মনে হয় পশ্চিমবাংলায় কি এটা আরও বাড়তে চলেছে যদি এরকম চলে? আমার তো মনে হয় সব জায়গায় বাড়বে। আমি বললাম যে আসল বিপদটা এখনও আমরা দেখতে পাইনি। এই যে লোকগুলো বিভিন্ন জায়গা থেকে এসেছে, পশ্চিমবাংলায় তো ছিল না, বাইরে থেকে একজন নিয়ে এলো, শিক্ষিত ভদ্রলোকেরাই ছড়াচ্ছে যারা বাইরে যায়, সাধারণ মানুষ তো স্থানীয় থাকে। এই যারা লেবাররা ছিলেন বিভিন্ন প্রদেশে যেখানে বেড়েছে, তারা এসেছেন, তারা কেউ কেউ নিয়ে এসেছেন, সংক্রমণ করেছেন। নদিয়ার ঘটনা আপনারা দেখেছেন, একটা পরিবার তারা ট্রেনে এসেছে, প্লেনে এসেছে, কোথায় কোথায় গেছে, তাদের সঙ্গে যারা বাড়িতে এসেছে বিয়ে খেয়ে তারা অসুস্থ হয়েছে, আরও অনেকে বেরোবে। কারণ এই যেটা বলছেন বিজ্ঞানীরা, শরীরের মধ্যে যদি ভাইরাস ঢোকে তার প্রতিক্রিয়া হতে 6 দিন, 8 দিন, 10 দিন, আর পরেও আপনি অসুস্থ হতে পারেন। কিন্তু 2.5-3 দিন পর থেকে আপনি সেটা ছড়াতে থাকেন। আমার ভিতরে জার্ম আছে, আমি অসুস্থ হচ্ছি না, কিন্তু আমার থেকে ভাইরাস ছড়াচ্ছে, যেখানে বসছি কথা বলছি, এটা হয়। তাহলে এই যে লোকগুলো ছড়িয়েছে তারা ছড়াচ্ছে, সেখানেও 7 দিন 10 দিন লাগবে জানতে। সেই সময়টা পার না হলে আমরা বুঝতে পারবো না সত্যিকার বিপদটা কতটা। সেই জন্য আমরা সেকেন্ড স্টেজে আছি, থার্ড স্টেজের দিকে যাচ্ছি। এই সময়টা যদি না আটকাই, এটা তো ব্যাপক হারে বাড়বে।
এখন 1000-এর বেশি ক্রস করেছে যারা অসুস্থ। কয়জন মারা গেছেন? 27 জন মারা গেছেন। তো এই যে সংখ্যাটা যদি রোজ হাজার হাজার বাড়ে, যেটা ইটালি, ফ্রান্স, জার্মানিতে হয়েছে, এক সপ্তাহের মধ্যে 10-20 হাজার বেড়ে গেল। আজকে 60-70 হাজার, 1 লাখের কাছে হয়ে গেছে ইফেক্টেড। সবচেয়ে বড় সমস্যা হবে চিকিৎসাতে ভালো হয়ে যায়, ভয় পাওয়ার কোনো কারণ নেই, সাধারণ চিকিৎসায় ভালো হয়ে যান। 2% মারা যাচ্ছে, 1% মারা যাচ্ছে, আটকানো যাবে। কিন্তু এদের চিকিৎসা কোথায় করবো? আমাদের কাছে ব্যবস্থা কোথায়? সামগ্রী কোথায়? হসপিটাল কোথায়? ডাক্তার কোথায়? আমাদের মতো গরিব দেশে সেইটা ভেবে সাবধান থাকতে হবে। আর কটা দিন কষ্টই করি না, বাড়িতেই তো আছি। কিন্তু তো এটাও তো হয়েছে যে সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও যেমন অ্যাপ্রিসিয়েশন দেওয়া হয়েছে, তেমনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও অ্যাপ্রিসিয়েশন দেওয়া হয়েছে যে একটি হসপিটাল উনি বরাদ্দ করেছেন শুধু করোনা ট্রিটমেন্টের জন্য। সেইখানে কি তাহলে উনি কি তা সত্ত্বেও কি দায়িত্বজ্ঞানতার কাজ বরাদ্দ করে গেছেন? মানে সবে তো শুরু হয়েছে, কত 1.5 সপ্তাহ আমাদের এখানে ইফেক্ট শুরু হয়েছে। কিন্তু এটা যদি বাড়তে, এই যে ছড়িয়ে পড়েছে, গ্রামেগঞ্জে যদি শুরু হয়, তাদের রাখার মতো কটা হসপিটাল আছে আমাদের? চিকিৎসা পদ্ধতি কী আছে? আমি তো দেখলাম এখানে নার্সদের, ডাক্তারদেরও ঠিকমতো স্যুট দেওয়া যাচ্ছে না, গ্লাভস দেওয়া যাচ্ছে না। তারা অভিযোগ করেছেন, তারা করছেন, ডেমনস্ট্রেশন করছেন, বিরোধিতা করছেন। সে ভিডিও এসেছে, ফাটা ফুটা গায়ে সেই কোট পরে গেছেন ওনারা। এমনকি ডক্টরদেরকে রেনকোট পরতে দেওয়া হয়েছে, সে ছবি আমার কাছে এসেছে। রেনকোটটা তো চিকিৎসার জন্য নয়, কেন নাই? কেন্দ্র সরকার ঘোষণা করেছে সব দেবে, কেন নেওয়া হচ্ছে না? কারণ মনটা অন্যদিকে আছে, প্রচারের দিকে আছে, সমাধানের দিকে নাই। সেটা দিকে সবার মন দেওয়া উচিত, তাহলেই সত্যিকারের সমস্যার সমাধান করা যাবে। আচ্ছা, এই যে ধরুন 18 জন যে বিজেপি সাংসদ যে পার্লামেন্টে আছে, সেখানে পার্লামেন্টে এই যে 1,70,000 কোটি টাকা যে মিনিস্টার অফ ফাইন্যান্স ডিক্লেয়ার করেছেন বরাদ্দ করা হবে, 1,500 কোটি টাকা চেয়ে পাঠিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা সেই জায়গায় দাঁড়িয়ে 1,500 কোটি টাকাটা আপনার কি মনে হয় যথেষ্ট, না উনি কম চেয়ে পাঠিয়েছেন, না বেশি চেয়ে পাঠিয়েছেন? দেখুন, উনি যখন টাকা চেয়েছেন তখন পশ্চিমবাংলায় একটাও রোগ ধরা পড়েনি কারো। আমাদের মুখ্যমন্ত্রীর একটা অভ্যাস আছে, কিছু হলে একটা বড় অ্যামাউন্ট চাওয়া, হাতে টাকা চাই। তবে এত বড় একটা ঘোষণা হয়েছে, এতে কোনো মানুষই যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত নয়, কেউ বঞ্চিত হবে না, সবাই আর্থিক সাহায্য পাবে, চিকিৎসা তো পাবেই। তো প্রথম থেকে প্যাকেজ কেন বলছেন? কারণ কেন্দ্র সরকার যা যা করছে, পুরনো অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাচ্ছি, এখানকার লোক বঞ্চিত হন কেন্দ্র স্বার্থ থেকে, সাহায্য থেকে। তাই অ্যাকাউন্টে অ্যাকাউন্ট হয়ে যাবে, কৃষকরা অ্যাকাউন্টে পেয়ে যাবে, গরিবরা পেয়ে যাবে, 100 দিনের কাজের লোকেরা পেয়ে যাবে, বৃদ্ধ, বিকলাঙ্গ তারা পেয়ে যাবেন, বিধবা পেয়ে যাবেন, বয়স্ক পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী কী পাবেন? চিন্তাটা ওখানে, সব টাকা আমার হাতে দাও। কিন্তু কেন্দ্র সরকার ঠিক করে নিচ্ছে কোনো টাকা দেবে না। এখন যেটা আমি বলছি যে আয়ুষ্মান যোজনা থেকে আমাদের বঞ্চিত করেছেন, আপনি জাননি বলে। তাহলে এই চিকিৎসাগুলো হসপিটালে ফ্রিতে হতো, এখন হয় আপনাকে বহন করতে হবে রাজ্যকে, নাহলে নিজেকে রোগীকে বহন করতে হবে। কিষাণদের জন্য 6,000 টাকা, তার লিস্ট পাঠানো দরকার ছিল, রাজ্য দেয়নি। ফলে আরও যদি 2,000 টাকা দেওয়া হবে অ্যাকাউন্টে, তো 6,000 টাকাতেও বঞ্চিত হচ্ছে এখানকার কিষাণ, আরও 2,000 থেকে বঞ্চিত হচ্ছে। ঠিক সেরকমভাবে এই যে ডিজিটাল রেশন কার্ড যারা পায়নি, তারা যদি রেশন না পায়, তাহলে আগেরটা থেকেও বঞ্চিত, এবং ডবল যে 7 কিলো আরও বাড়িয়েছে সেটা থেকেও বঞ্চিত হবে। আমি বলছি এটা হচ্ছে সরকারের কাজ। কেন্দ্র সরকার যথেষ্ট দিয়েছে, কেউ বলতে পারবে না দেয়নি, সেটা পাবে সবাই, ফ্রিতে সব দেওয়া হবে। কিন্তু পাওয়ার বা পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে এখানকার রাজ্য সরকারের। আমি নিজে এফসিআইয়ের যিনি জেনারেল ম্যানেজার আছেন তাকে আমার বাড়িতে ডেকেছিলাম। এখানে এফসিআইয়ের একটা অ্যাডভাইসারি কমিটি আছে, তাতে আমাকে চেয়ারম্যান করা হয়েছে, আরও 8-10 জন মেম্বার আছেন। তো আমি খোঁজ নিলাম কী আছে, সামগ্রী কোথায়, কীভাবে কাজ করছেন। ইনি বললেন আমাকে এসে যে আমরা কেবল গম দিই এখানকার রাজ্য সরকারকে, রাজ্য সরকার নিজের ধান চালের ব্যবস্থা করে দেন, কিন্তু এই গমটা নিয়ে আটা তৈরি করে দোকানে পৌঁছে দেওয়ার কাজ। আজকে এখানে বাজারে যাচ্ছে, আটা নেই, চালও নেই বলছে। কুকুরকে খাওয়াতে যাবে বলে চাল আনতে গেছে একজন, সেটাও পাওয়া যাচ্ছে না, কারণ কুকুরগুলো খেতে পাচ্ছে না, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তো এইটা পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? দোকান খোলা, ঠিক সময়ে দেওয়া, সেখানে জিনিস পৌঁছে দেওয়া, এইটা সরকারের দেখার কাজ। সেটা না করে আপনি নিজের রাস্তায় আঁক কাটছেন দিয়ে, আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। আচ্ছা, একটা জিনিস দেখা যাচ্ছে যে এখানে মানে আমাদের কলকাতায় দেখা যাচ্ছে যে জিনিসপত্রের দাম হঠাৎ করে বেড়ে গেছে। আলুর দাম বলুন, পেঁয়াজের দাম বলুন, চালের দাম বলুন, হঠাৎ করে বেড়ে গেছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির রাজ্য প্রেসিডেন্ট হয়ে আপনার কি মনে হয় না যে আপনারও এগিয়ে আসা উচিত, এটা সরকারের সাথে কথা বলে কোনোভাবে, যাতে দিনমজুররা তারা যাতে এখন এটা অ্যাফোর্ড করতে পারে? না দেখুন, দাম তো আজ বাড়েনি, 1 সপ্তাহের আগে থেকেই বাড়ছে। ডিম ছিল 5 টাকা, হলো 8 টাকা, এখন 10 টাকা, হয়তো আরও কোথাও বেশি বেশি নিচ্ছে। আমাকে বহুজন বলেছে, দেখেছেন। এটা তো মোদি ঠিক করবেন না এখানে এসে,
এটা রাজ্য সরকার দেখার কথা, তার জন্য ডিপার্টমেন্ট আছে, তাদের কি কাজ আছে, তাদের মিটিং করে তাদের বুঝে তারা কেন ঘুরছেন না? তো এই সাহস পাচ্ছেন একজন আমাদের মিডিয়া লোক, মিডিয়া পার্সন, তিনি বাজারে গেছিলেন ডিম খোঁজ করতে, তাকে বলছে ভাই ডিম আছে একটু বেশি দাম লাগবে, এটা আবার লিখে দিও না যেন। এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে? তাকেও কিনতে হচ্ছে বেশি দাম দিয়ে। তার মানে আছে সবই, অভাব কিছুই নেই, কিন্তু দাম বেশি না হচ্ছে সুযোগ বুঝে। কেন দেখছে না লোক? তার জন্য বহু সরকারি দপ্তরের লোক আছেন, তাদের দেখা উচিত, যাওয়া উচিত, লোকাল লিডারদের এমএলএদের ঘোরা উচিত, তাহলে ঠিক হবে। এটা হচ্ছে আসল কাজ। সেটা না করে অন্য কিছু করা হচ্ছে, স্বাভাবিকভাবে মানুষের কষ্ট বাড়ছে। এরপরে কি হবে যদি না পায় কিছু লোক বা এরকম হয়, তাহলে গণ্ডগোল হবে, লুটপাট হবে, আর সেটা মনে হয় বেশি দূর নয়। আচ্ছা, মানে কলকাতায় শহরতলিতে প্রচুর আছে এরকম যারা বস্তিতে থাকে এবং যাকে আমরা ইংরেজিতে বলি প্রচণ্ড আনহাইজেনিক কন্ডিশনে থাকে, যেখানে একটা আনহাইজেনিক কন্ডিশনে থাকলে করোনার সংক্রমণ হওয়ার মানে প্রবাবিলিটি অনেক 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 বেশি হয়। তা সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় না যে এই বস্তিগুলোর ওপর একটা স্পেশাল অ্যাটেনশন দেওয়ার দরকার, বা রাজ্য সরকার দিচ্ছে কি আপনার মনে হয়? অবশ্যই দেওয়া দরকার। অনেক জায়গায় সাফাই কর্মচারীরা আসছেন না। আমি আমাদের পাড়ায় দেখছিলাম, পার্কে দেখছিলাম ঝাড়ু টাড়ু পড়েনি অনেকদিন ধরে, লকডাউনের পরে। সেগুলো দেখা উচিত, তারা গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন যেন রাখে, সেটা সরকারি দপ্তর থেকে করা উচিত। জলের ব্যবস্থা ইত্যাদি, কারণ জল বেশি লাগছে, বারবার হাত ধুতে হচ্ছে, পা ধুতে হচ্ছে। যারা বস্তি এলাকায় থাকেন তাদের তো বাইরে বেরোলেই হাত পা ধুতেই হবে, কারণ সংক্রমণ হতে পারে। সেজন্য এই ব্যবস্থাটা দেখা খুব জরুরি। আর তা নাহলে অসুখকে আটকাবার এখান থেকে শুরু করতে হয়। দুদিন না খেলে মানুষ মরে না, বেঁচে থাকে, দুদিন বাঁচতে পারে। কিন্তু যদি ছড়িয়ে পড়ে, স্বচ্ছতা না থাকে, পরিষ্কার না হয়, তখন কিন্তু বড় রিস্ক আছে। আচ্ছা, একটু অন্যভাবে জিনিসটা দেখা যাক। ভারত সরকার একটা স্ট্রং একটা স্টান্স নিয়েছে, আজকে বলুন ইন্টারন্যাশনাল ফোরামে বলুন বা সার্ক নেশনের মধ্যে বলুন, একটা বিশাল বড় একটা স্টান্স নিয়েছে যে হ্যাঁ আমি করোনাকে একদম অন্যভাবে লড়াইটা করব। যেটা জানার দরকার সেটা হচ্ছে যে আপনার কি কোথাও মনে হয় না ভারত সরকার একটা পদক্ষেপ নেওয়া উচিত? কারণ এই জিনিসটা তো এসেছে চীন থেকে, এখন চীনে আবার আর একটা হান্টা ভাইরাস বলে একটা এসেছে। তা চীনই যে এটার মেন মূল বা সোর্স, সেই বিষয়ে কি আপনার মনে হয় না ভারত সরকারের একটা চিন্তা ভাবনা করার দরকার? দেখুন, এটা তো ইন্টারন্যাশনাল ব্যাপার, তার জন্য বহু দেশ একত্রিত হয়েছে, চীনের বিরুদ্ধে কেসও করা যাচ্ছে, ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে চীন এটা ইচ্ছাকৃতভাবে অনেকটাকে করেছে। কারণ একটা শহরে এত ব্যাপক আক্রমণ হলো, আর এত জনবসতির পাশের শহরগুলোতে কিছুই হলো না, কোনো ভিআইপি সেলিব্রিটি কেউ কোনো আক্রান্ত হয়নি। আজকে ব্রিটেনে দেখুন, ছোট একটা উন্নত দেশ, সেখানে প্রিন্স থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে বিদেশমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সবাই, আর হাজার হাজার লোক আহত হয়েছে, মারা যাচ্ছে অসুস্থ হয়ে। ফ্রান্স, ইটালি ইত্যাদি, স্পেন হচ্ছেই। তো কেন চীনে এরকম হয়ে গেল, কী করে হলো? এটা সন্দেহ হচ্ছে, আর অনেক সব ভিডিও তথ্য আসছে, আমি জানি না সত্য মিথ্যা। তো এর মধ্যে একটা চালাকি আছে, চতুরতা আছে, সেই নিয়ে আমেরিকা তো বারবার কমপ্লেন করছে, সাধারণ মানুষও বলছেন, অনেক বিশিষ্ট ব্যক্তিরাও বলছেন। তো সেটা ওই আন্তর্জাতিক স্তরে নিশ্চয়ই এটা নিয়ে চিন্তাভাবনা হবে, কেউ চালাকি করে ছাড় পাবে না। আজকে দুনিয়ার মানুষ সচেতন, টেরোরিজমের বিরুদ্ধে যেমন সবাই মিলে লড়েছে, আজকে ভিন্ন দেশ বলে দুনিয়ার টেরোরিজমটা কম হয়েছে। তো চীনের যে দাদাগিরি আর চক্রান্ত, সেটার জন্য যদি এরকম হয়ে থাকে, নিশ্চয়ই তার বিরুদ্ধে লড়াই হবে রাষ্ট্রসংঘে, এবং রাষ্ট্রসংঘকেও প্রভাবিত করা হয়েছে ভুল তথ্য দেওয়ার জন্য। তার ফলে ইটালি ইত্যাদি দেশেতে লোকেরা বেশি আক্রান্ত হয়েছে, এ তথ্য সামনে আসছে। আমাদের প্রধানমন্ত্রীও একাধবার বলেছেন যে রাষ্ট্রসংঘ বা ইউএনও বা WHO তারাও এটাকে ঠিকমতো হ্যান্ডেল করেনি, ঠিকমতো লোককে সাজেশান দেয়নি। এ সমস্ত বিষয় আসবে, তার জন্য সময় আসে। এখন তো মানুষের প্রাণ বাঁচাবার দায় সবার। একটা দিকে বলি, ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবাংলায় প্রচুর লোক, আপনিও জানেন, রিফিউজি হিসেবে ঢোকে বাংলাদেশ থেকে। বাংলাদেশের অবস্থাও যে খুব একটা ভালো তাও নয়। তা সেইখানে দাঁড়িয়ে বর্ডার লাইন যে ডিস্ট্রিক্টগুলো আছে আমাদের পশ্চিমবাংলায়, যেমন দক্ষিণ 24 পরগনা, ধরুন উত্তর 24 পরগনার কিছুটা অংশ, ওদিকে নদিয়া, এই জায়গায় দাঁড়িয়ে একটা সময় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বিএসএফ তার অ্যাডমিনিস্ট্রেশনের কাজে নাক গলাচ্ছেন। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি এটা বলতে পারি যে এখানে কোনো ইন্ট্রুশন হচ্ছে না, যার জন্য করোনা ছড়াবে না? করোনা না ছড়ানোর অনেকগুলো কারণ আছে। প্রথম দিকে মিক্স আপ কম ছিল, যখন শুরু হয়েছে বিশেষ ব্যক্তিদের থেকে এখন সাধারণ ব্যক্তিদের দিকে যাচ্ছে, এটা খুব বড় রিস্ক। বাইরের থেকে প্রচুর লোক ঢুকে পড়ে বাইরে আসে যায়, ওই এলাকায় যেহেতু সংক্রমণ এখনও হয়নি, সেজন্য ততটা ভয় ছিল না।
এখন সব জায়গার মানুষ সব জায়গায় ছড়িয়ে গেছে আসার ফলে কে নিয়ে এসেছে কে নয় সেটা বোঝা যাচ্ছে না, সেটা জন্য সময় লাগবে। তো বিএসএফ কড়াকড়ি করেছে, আরও কড়াকড়ি করবে, সমস্ত বর্ডার সিল করা হয়েছে যাতে কেউ ঢুকে পড়তে না পারে বা এখান থেকে অন্য জায়গায় যেতে না পারে, আর এটা খুব দরকার আছে। একটা লোকের ভুলের জন্য বহু মানুষের জীবন বিপন্ন হতে পারে। তো সেজন্য এটা যদি করে থাকেন ওনারা, 15 কিলোমিটার অবধি বিএসএফের দায়িত্ব আছে, যে অর্ডার তাদেরকে দেওয়া হবে তারা সেটা মানবেন। আর কেন্দ্র সরকার যথেষ্ট সচেতন, তাই আমাদের দেশে এখনও এটা বাড়তে পারেনি, আর এই ব্যাপারে কড়াকড়ি তারা করবেই। করোনা ছাড়া অন্য জায়গায়, করোনার পরে কর্পোরেশন ইলেকশন, বিজেপি তৈরি? বিজেপি তো আগে থেকেই তৈরি ছিল, আমরা জানি যে মাঝখানের মধ্যে ইলেকশন হবে তার প্রস্তুতি চলছিল, কিন্তু ইলেকশন কবে হবে, আদৌ হবে কি না এবছর, কেন এটা আপনার মনে হচ্ছে আদৌ হবে কি না? আমার সন্দেহ আছে। কারণ এই সরকার চাইছিল একটা বাহানা যাতে ইলেকশনটা থেকে বাঁচা যায়। তার প্রমাণ হচ্ছে এই যে গত বছর ডিসেম্বর মাসে যে ইলেকশন হওয়ার কথা ছিল, 15টা মিউনিসিপ্যালিটি আর 2টো কর্পোরেশন, সেটা ওনারা করেননি, খালি ভয় দিয়ে যে বিজেপি জিতে যাবে, হারার মতো পরিবেশ ছিল ওনাদের কাছে। এখন বাধ্য হয়ে প্রায় 115-20টা কর্পোরেশন মিউনিসিপ্যালিটি হয়ে যাবে, ডিউ হয়ে গেছে। তো সেগুলোকে করবেন কি না, কবে করবেন, কটা ফেজে করবেন, সব চলছে। তো তখন এই দুর্বিপাক এসে গেছে, হয়তো তাদের জন্য এটা সাপে বর হয়েছে। কিন্তু যাই হোক, কিন্তু গণতন্ত্র তো ইলেকশন করতেই হবে, কিন্তু সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য, আর যখনই হোক বিজেপি পুরো শক্তি দিয়ে লড়বে। কিন্তু তাহলে আপনার কি মনে হয় না, যদি ধরুন এই করোনার এই আক্রান্ত সংক্রমণ ভারতবর্ষ কন্ট্রোল করে তারপরে একটা করোনা মুক্ত ভারতবর্ষ করার, সেটা ধরুন জুন জুলাই আগস্ট মাসের মধ্যে যদি যায়, তারপরে কর্পোরেশন ইলেকশনে যদি শাসক দল যদি যায়, তারা একটা ডেফিনিট অ্যাডভান্টেজে আছে বলে কি আপনার মনে হবে না? অ্যাডভান্টেজে থাকলে তো ইলেকশন করেই দিতেন। আর এই ইলেকশনকে তাকিয়ে কলকাতায় এত দৌড়াদৌড়ি হচ্ছে, এত নাটক করা হচ্ছে, কেবল কর্পোরেশন ইলেকশনকে মানুষকে বোঝানোর চেষ্টা আমরা খুব করছি, সেই জন্য সব কিছু দৌড়াদৌড়ি কলকাতাতেই হচ্ছে ডিউ টু কর্পোরেশন ইলেকশন। আমি বলছি যতক্ষণ না এই অসুখকে আমরা পুরোপুরি আটকাতে পারছি, ইলেকশন একটা খুব বড় ইভেন্ট, সমস্ত মানুষরা রাস্তায় বেরোন, বড় বড় সভা সমিতি হয়, সেখানে এই ধরনের সংক্রমণের সম্ভাবনা বেশি। যদি 1 বছর ইলেকশন না করে কয়েকটা পৌরসভায় চলতে পারে, তো আর 2-1 মাসে কী আছে, সেজন্য হতেই পারে যখন। কিন্তু আগে হচ্ছে এই বিপদ থেকে সমাজকে রক্ষা করা, আর যখন সব স্বাভাবিক হয়ে যাবে ইলেকশন হোক। কারণ সাধারণ মানুষের জন্য ইলেকশনে যদি সাধারণ মানুষ অংশগ্রহণ করতে না পারেন, মন খুলে প্রচার না হতে পারে, তাহলে ইলেকশনের যে উদ্দেশ্যটা সম্পূর্ণ হবে না। সেজন্য এটাকে সামলে স্বাভাবিক পরিস্থিতিতে স্বাভাবিক ইলেকশন হওয়া উচিত। এতক্ষণ আমরা শুনলাম অকপট শ্রী দিলীপ ঘোষকে। উনি স্পষ্টভাবে বলে দিলেন কোনটা করা উচিত রাজ্য সরকারের, কোনটা মাননীয় মুখ্যমন্ত্রীর করা উচিত নয়। সেই বিষয়ে আমরা এর পরেও আর একদিন ওনার সাথে কথা বলবো। কিন্তু আপাতত দৃষ্টিতে এটুকু ঘটনা আমরা বুঝতে পাচ্ছি যে শ্রী দিলীপ ঘোষের কথা অনুযায়ী যে এখনও বৈজ্ঞানিক সম্মতভাবে পশ্চিমবঙ্গ সরকার এগোচ্ছে না। ধন্যবাদ শ্রী দিলীপ ঘোষ মহাশয়, হাট পিচে আসার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।